বাজেটের আকার বাড়ছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরার লক্ষ্য বাস্তবায়নে দক্ষতা দেখাতে না পারলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলায় বসতে শুরু করেছে পশুর হাট। শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত ৩৫,০০০-এর বেশি গরু। চাহিদা থাকায় আসতে শুরু করেছেন পাইকাররা। বৃষ্টি জলাবদ্ধতায় মৌলভীবাজারে ৮২ কোটি টাকা মূল্যের ধান নষ্ট। লোকসানে দিশেহারা কৃষক। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস। এবং হরমুজ নিয়ে উত্তেজনায় বাধার মুখে ইরাকের তেল রফতানি। সিরিয়ার বন্দর দিয়ে বিকল্প পথে পাঠানো শুরু। চূড়ান্ত পর্যায়ে চীন রাশিয়া তেল গ্যাস বিশেষ চুক্তি জানালেন পুতিন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতি কাঁধে নিয়ে আগামী অর্থ বছরের জন্য ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে ৬.৫%। এমন আভাসই মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে। লক্ষ্যমাত্রাকে বাস্তবমুখী বললেও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে দক্ষতা দেখাতে না পারলে মূল্যস্ফীতি বাড়িয়ে তা অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে বলেও সতর্ক করছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেচাকেনার ব্যস্ততার মধ্যেই এই মুদি দোকানির নিরন্তর হিসাব কষে চলা, ভোক্তা চাহিদা মেটাতে পণ্য সরবরাহ ঠিক রাখতে কিভাবে আসবে অর্থের যোগান, সংকট মোকাবিলায় কতটুকু ভরতে পারবেন সঞ্চয় ভাণ্ডার, ঘাটতি পূরণে ভরসা রাখবেন কোথায়, আর পরিবারের সদস্যদের খরপোশ মেটাতেই বা ব্যয় করবেন কত টাকা। আয় ব্যয়ের হিসাব যদি আমি ঠিকমতো না করতে পারি তাহলে আমার ব্যবসারও উন্নতি হবে না, আমার সংসারও ঠিকমতো চালাতে পারবো না। পরিকল্পনা যদি আমার ভালো না হয় তাহলে আমার কোনো কাজে ভালো হবে না। আয় ব্যয়ের হিসাব কষে চলা প্রত্যেক সচেতন মানুষের মতোই আগামী অর্থ বছরে দেশের উন্নয়নে কত টাকা ব্যয়ে কি করা হবে ছক কষে জাতীয় সংসদে সেই বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী 11 জুন। কঠিন সময়ে বাজেট দেওয়ার দায়িত্ব পড়েছে নতুন সরকারের উপর। কঠিন সময় বিশ্ব বাস্তবতায় আছে, আর দেশের কয়েক বছরের অর্থনৈতিক বাস্তবতায় তো কঠিন বটেই। বিএনপি সরকার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ১,৪০,০০০ কোটি টাকা বেশি। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে ৬.৫%। প্রবৃদ্ধি তো আমরা ৮% অলমোস্ট চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা নেমে গিয়েছি। সেই হিসাবে টার্গেটটা ৬.৫% অনেক বেশি না। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় এসেই ভ্যাট প্রচলন করে রাজস্ব আদায়ে যুগান্তকারী পদক্ষেপের জানান দিয়েছিল বিএনপি। ২ দশক পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এবারও বাজেটে নতুনত্ব আনবে বলে আশা এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। বাজেট বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যে অর্থনীতিকে চালু করতে হবে, বাজেট বড় করতে হবে, কিন্তু সুশাসনটা তার সাথে থাকতে হবে। তবে হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে পণ্য ও কাঁচামাল সরবরাহে যে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, সেই বাস্তবতায় এই সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে মুনশিয়ানা দেখাতে না পারলে রিজার্ভের চাপ তৈরি, মূল্যস্ফীতি বৃদ্ধি সহ অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন এই অর্থনীতিবিদ। ইলেকশনের 1 সপ্তাহ পরেই তো যুদ্ধ লেগে গেল। এই সরবরাহ সংকট যেখানে থাকে সেখানে সম্প্রসারণমূলক বাজেট দিয়ে সমস্যাটাকে আরো জটিল করে দেওয়া হয়। বাস্তবায়ন হলে এটা যদি উৎপাদন না বাড়ায়, কারণ চাহিদার সংকটে তো উৎপাদন ব্যাহত না, তো টাকাটা বাজারে ঢুকে যাচ্ছে, এর ফলে মূল্যস্ফীতি এমনি খুবই উচ্চ পর্যায়ে আছে, এটার উপর ফার্দার চাপ সৃষ্টি হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা ধরা হতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেট নিয়ে সরকারের প্রস্তুতি ও অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গবেষণা সংস্থা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত।
ধন্যবাদ। জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাচ্ছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই মধ্যপ্রাচ্য সংঘাতে আসলে বৈশ্বিক অর্থনীতি এক ধরনের অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর মাঝেই আসছে অর্থ বছরের ঘোষণা করতে যাচ্ছে সরকার। সব মিলিয়ে এই পরিস্থিতিতে অর্থনীতিকে সচল রেখে আগামীর পরিকল্পনা সাজানো কতটুকু চ্যালেঞ্জের? খুব অনেক চ্যালেঞ্জের। আমি স্বাভাবিকভাবেই এটা বুঝতে অসুবিধা হচ্ছে না বোধহয় কারোরই, যে অর্থনীতি অনেক বড় ধরনের চ্যালেঞ্জের আছে। একটা বড় বিষয় হলো যে এই সংকটটা যেটা আছে এটা ঠিক ক্ষণিকের সংকট না, এটা বেশ অনেক দিন ধরেই আছে। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে বাংলাদেশের অর্থনীতি গত 4-5 বছর ধরেই খুবই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, এবং এই চ্যালেঞ্জটা বহুমুখী চ্যালেঞ্জ। আমরা একদিকে যেমন উচ্চ মূল্যস্ফীতি দেখছি, তেমনি একই সাথে আমাদের ব্যাংকিং ব্যবস্থার ভেতরে দুর্বলতা দেখছি। অনেক আমানতকারীর অর্থ ওখানে আটকে আছে, তারা হয়তো সঠিকভাবে যেভাবে স্বাভাবিক একটা ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন না। যেই আমাদের বর্তমানে বিনিময় হারের পরিস্থিতি হয়তো এখন কিছুটা স্থিতিশীল আছে, কিন্তু বৈদেশিক লেনদেনের চাপটা বাড়বে যুদ্ধের কারণে, জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতিতেও যেমন এটার চাপ থাকবে, একই রকম ভাবে আমাদের বৈদেশিক মুদ্রার উপরেও এই চাপটা অব্যাহত থাকবে বলে আশঙ্কা আছে। সেইটা একটা বড় চ্যালেঞ্জ। সবচাইতে সরকারের জন্য এই ধরনের পরিস্থিতিতে যেটা বড় চ্যালেঞ্জ হয় সেটা হলো যে তাদের হাতে যদি সম্পদ থাকে তাহলে তারা জনগণের জন্য বিভিন্ন ধরনের যে সহায়তা কার্যক্রম এটাকে নিতে পারেন। এটা আমরা কর ছাড় থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এই বিষয়গুলো তারা দেখেন। কিন্তু এইটা সরকারের পক্ষে এইটাও কঠিন, কারণ সরকারের আর্থিক সক্ষমতা এখন খুবই কম। কর আদায় খুবই কম হয়েছে, একটা খুবই নিম্ন পর্যায়ের করের আদায় পরিস্থিতির ভিতরে সরকার দায়িত্ব নিয়েছে। এবং আমাদের বাজেটের উপর যে চাপ এবং বৈদেশিক ঋণের যে চাপ, এগুলো খুব বড় আকারে এখন দেখা যাচ্ছে। যেই সার্বিক অর্থনৈতিক এই পরিস্থিতি যেহেতু 3-4 বছর ধরে চলছে, আমাদের যে ব্যক্তি খাতের বিনিয়োগের কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, এগুলো নাজুক অবস্থায় আছে। অন্যদিকে সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের একটা চাপও সরকারের ভিতরে আছে। সুতরাং সরকার সেই অর্থে প্রথম বাজেট যেটা দিচ্ছেন সেইটাতে অনেক ধরনের আমি বলবো যে তাদের জন্য চাপ যেমন রয়েছে, একই সাথে তাদের প্রত্যাশা পূরণের চাপটা এর ভিতরে আছে। সুতরাং এই বাজেটটা নিঃসন্দেহে সরকারের জন্য সহজ হবে না বাস্তবায়নের দিক থেকে বিশেষ করে, এবং সেই অর্থে আমি বলবো যে একটা বড় চ্যালেঞ্জ আছে। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতখানি সফল হয় এটা শুধুমাত্র সময় বলতে পারবে, এবং তাদের যেই পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো অনেক বড় আকারে এটার বাস্তবায়নের একটা নিয়ামক হবে। এবং একই সাথে বৈশ্বিক পর্যায়ে যে অনিশ্চয়তা আছে, যুদ্ধ পরিস্থিতি কবে শেষ হবে, তেলের দাম, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম এটা কমবে কিনা, জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছ থেকে আরো একটু বিষয় জানতে চাই যে বর্তমান সরকার 2 দশক পর ক্ষমতায় এসেছে, একরকম উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতি কাঁধে নিয়ে তাদেরকে বাজেট সাজাতে হচ্ছে, সেক্ষেত্রে নিজস্বতা প্রকাশের সুযোগটিও আসলে কম। সব মিলিয়ে উন্নয়নের পথে এবারের বাজেট সাজানো তাদের জন্য কতটুকু সহজ হতে পারে? সহজ তো না, বাজেট সাজানো হয়েছে। যেই বড় চ্যালেঞ্জগুলো আছে আমি বললাম, সেগুলো মাথায় নিয়েই তারা হয়তো এটাকে সাজিয়েছেন। ফলে একটা সেই অর্থে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে যে বেশ একটা উচ্চাভিলাষী জায়গা থেকেই যদি আমরা বাস্তবতার নিরিখে দেখি, এইটা সরকার সেই বাজেট ধরনের একটা বাজেট কাঠামো নিয়ে আসছে। আপনি দেখবেন যে একটা বড় ব্যয়ের যেমন একটা লক্ষ্য আছে, তেমনি একই সাথে আমাদের বড় পরিসরে কিন্তু সম্পদ সংগ্রহের লক্ষ্যও আছে। এবং সত্যিকার অর্থে যেটা আমাদের কাছে আমি মনে করি যে আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সরকার সংশোধিত বাজেটটা যথেষ্ট, আমি মনে করি যে বাস্তবতার সাথে মিল রেখে হয়তো ওনারা করছেন না, যতটুকু আমরা পত্রপত্রিকায় দেখছি। যখন এই বছরটা শেষ হবে, সরকারের যে আয় ব্যয় পরিস্থিতি যা আসবে তার উপরে ভিত্তি করে যখন আগামী বছরের বাজেট কাঠামো দেখা হবে, আপনি দেখবেন প্রায় 40-45
শতাংশ হয়তো প্রবৃদ্ধি আয়ের ক্ষেত্রে এবং ব্যয়ের ক্ষেত্রে দুই জায়গাতেই করতে হবে। সুতরাং সেই চ্যালেঞ্জটা সরকার একেবারে অসম্ভব আমি বলবো না, কিন্তু এটা খুব একটা ভালো শুরু যদি না হয় তাহলে এটা তার জন্য কঠিন হতে থাকবে যত বছর গড়াবে। এবং সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ দুটো জিনিস, একটা হলো যে সংস্কার, অর্থনীতির ভিতরে যে সংস্কার, সেই সংস্কার কার্যক্রমকে তাদের এগিয়ে নিতে হবে, এবং দুই হলো যে একই সাথে সুশাসনের জায়গাগুলোকে আরো শক্তিশালী করতে হবে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে। জি এবং জনাব তৌফিকুল ইসলাম, সেইটা আরেকটি যদি বিষয় প্রথম জানতে দুটি চাচ্ছি বার যে ভালো হয়, জি জিডিপির প্রবৃদ্ধি যদি 6.5% হয়, সেক্ষেত্রে এটি অর্জনের প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে? সেটাই আমি আসছিলাম যে আপনি যদি প্রথম বাজেটটাকে ভালোভাবে শুরু না হয় তাহলে যে কনফিডেন্সটা আছে ইনভেস্টরদের জন্য, সেই ইনভেস্টরদের জন্য কনফিডেন্স আনাটা কঠিন হবে। কারণ দেখেন এখানে জ্বালানি নিরাপত্তার ব্যাপার আছে, যে আমরা সরবরাহটা সঠিকভাবে রাখতে পারবো কিনা বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে, আমরা অর্থনীতির ভিতরে স্থিতিশীলতা আসছে কিনা, সংস্কার হচ্ছে কিনা। ব্যক্তি খাতের বিনিয়োগ অনেক বড় ভূমিকা রাখবে, এবং ব্যক্তি খাতের বিনিয়োগ এবং কর্মসংস্থান হলে তখন অর্থনীতির চাকা যত ঘুরবে তখন আপনার কর আদায় সহজ হবে, তার জন্য বাজেট বাস্তবায়ন সহজ হবে। এটা একটা একটার সাথে যুক্ত আছে, এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু প্রবৃদ্ধির বিষয়টা আসবে। আমি মনে করি যে 6.5% একটু উচ্চাভিলাষী। আমাদের এই বছরের প্রবৃদ্ধি সম্ভবত 4%-এর বেশি হবে না। সরকার মাত্র শেষ 3-4 মাস পেয়েছে, অনেক বড় করে তাদের এইটার ভিতরে হিসাবে মানে তাদের সাফল্যর জায়গাটা আমি দেখবো না, আমি বরং দেখবো হলো যে আগামী বছরে এটা থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া। আমি মনে করি যে প্রবৃদ্ধি যদি 5-5.5% হয় তাও এটা একটা বড় সফলতা আসবে, যদি আমাদের কাঠামোগত দুর্বলতা যেগুলো অর্থনীতির ভিতরে আছে সেই জায়গাটা একটা রিকভারি আমরা দেখতে পারি। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনার যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ভারতে বিধানসভা নির্বাচন পরবর্তী সীমান্ত সহ বন্দরেও বিশেষ নজরদারি করছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর সীমান্তে রয়েছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, ভারত বা বাংলাদেশ কোনো দেশে কোনো ইতিবাচক বা নেতিবাচক ঘটনা ঘটলে তার প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশে। গত 4ই মে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা এসেছে বিজেপি। তবে নির্বাচন কোনো সহিংস ঘটনা বা প্রাণহানি ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হলেও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তীতে দেশটি বেশ উত্তাপ ছড়িয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। তবে সীমান্তের বৈধ বা অবৈধ পথে যাতে কোনোভাবে অনুপ্রবেশের ঘটনা না ঘটে, এর জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আগে থেকে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বেনাপোল বন্দর সীমান্তের শূন্য রেখায়। ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে, এই সমস্ত পণ্যবাহী ট্রাকে যাতে কোনো অবৈধ পন্থায় কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য বর্ডার গার্ড বিজিবি তাদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে দেখতে পেয়েছি। এছাড়া যশোরে প্রায় 102 কিলোমিটার সীমান্ত রয়েছে, যে সীমান্তটি 49 ব্যাটালিয়ন বিজিবি এবং 21 ব্যাটালিয়ন বিজিবি যারা সৈনিক আছেন তারা এই সীমান্ত তদারকি করছেন। অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বিজিবি তাদের যে সীমান্তের সুরক্ষা ব্যবস্থা সেখানে জনবল বাড়িয়েছেন এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছেন। আমরা দেখতে পেয়েছি 49 ব্যাটালিয়নের অধীনস্থ সাদিপুর, রঘুনাথপুর এবং ঘেবার সীমান্ত কয়েকটি জায়গায় দেখেছি যে বিজিবির সদস্য তাদের নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করেছেন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তারা কিন্তু জনগণকে সতর্ক করছেন এবং সহযোগিতা কামনা করছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি যে সীমান্তের বৈধ এবং অবৈধ পথে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তার সর্বশেষ। এ পর্যায়ে জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে যেমনটা দেখতে পাচ্ছি যে 3টি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্স 13 পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে 5,247 পয়েন্টে, এবং ডিএসসি এস ইন্ডেক্স 3 পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,061 পয়েন্টে। তারপরে রয়েছে ডিএস 30 ইন্ডেক্স, এটি 0 পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে 2002 পয়েন্টে। জেনে নেব এখন পর্যন্ত কত টাকার লেনদেন হয়েছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 268 কোটি টাকা, এবং এখন পর্যন্ত যতটি কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে শেয়ার বেড়েছে
224টি কোম্পানির এবং শেয়ার কমেছে 104টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির 54টি শেয়ার। এই অবস্থায় একবার দেখে নিতে চাই যে শীর্ষে থাকা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা। প্রথম অবস্থানে রয়েছে মুন্নো সিরামিক্স। তাদের এই মুহূর্তে প্রতিটি শেয়ারের মূল্য বিক্রি হচ্ছে 107 টাকা 40 পয়সা এবং এটির সর্বোচ্চ শেয়ার বিক্রি হয়েছে 108 টাকা 70 পয়সা এবং এটির সর্বনিম্ন শেয়ারের মূল্য ছিল 104 টাকা 20 পয়সা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডোমিনেস স্টিল বিল্ডিং। তাদের এই মুহূর্তে প্রতিটি শেয়ারের মূল্য 71 টাকা 60 পয়সা। তাদের সর্বোচ্চ শেয়ারের মূল্য ছিল 72 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন শেয়ারের মূল্য ছিল 70 টাকা 10 পয়সা। তৃতীয় অবস্থানে যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এই মুহূর্তে তাদের প্রতিটি শেয়ারের মূল্য 48 টাকা 40 পয়সা। এটি সর্বোচ্চ শেয়ারের মূল্য ছিল 49 টাকা 60 পয়সা এবং 48 টাকা 1 পয়সা। তো এই ছিল আমার কাছে ডিএসসি থেকে সর্বশেষ। ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। এই মুহূর্তে মানিকগঞ্জের সাটুরিয়া হরগজ পশুর হাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, পঞ্চগড়ের রাজনগর পশুর হাটে আছেন সোহাগ হায়দার, নাটোরের তেবাড়িয়া গরুর হাটে আছেন সহকর্মী আল মামুন। যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। এই যে ক্রেতা আর খামারিদের যে মিলন মেলা তা কিন্তু শুরু হয়েছে একটা জমজমাট বেচা কিনা এই মানিকগঞ্জের সাটুরিয়াতে এই পল্লীতে হাটটিতে। তো এই মানিকগঞ্জের সাটুরিয়ার এই যে হরগজের যে হাটটি রয়েছে এই হাটটি কিন্তু আসলে এটা শুধু গরু বেচা কেনা হচ্ছে। আমরা সকাল থেকেই দেখছি যে এই হাটটিতে বিভিন্ন রঙের ও জাতের গরু বেচা কেনা হচ্ছে এবং ছোট টাকে পিকআপে কেউ বা হেঁটে জেলার অভ্যন্তরীণ ছাড়াও টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে হাটে আসে খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। চলছে বেচা কেনা। আর সে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ থেকে বড় বড় পাইকাররা হাটে বড় বড় পাইকার থাকলেও সবচাইতে বেশি যে গরুগুলো রয়েছে তা কিন্তু আসলে 3 থেকে 4 মনের মধ্যে একটা গরু কিন্তু এখানে বেচাকেনা হচ্ছে 1,10,000 থেকে 8-6 মধ্যে। এতে কিন্তু যে এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলোর মধ্যে সবচাইতে বেচাকেনা হচ্ছে ছোট গরুর সংখ্যা। আর এই মুহূর্তে পঞ্চগড়ের এই হাটে রয়েছে, পশু হাটে রয়েছে সোহাগ হায়দার রিপোর্টার। আমরা তার কাছে চলে যাব। সোহাগ, সেখানকার আসলে গরুর বেচাকেনার কি অবস্থা রয়েছে? আমি মধ্যে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সব থেকে বড় যে পশুর হাটের বাজার রয়েছে, রাজনগর বাজার। এই বাজারটি মূলত বৃহস্পতিবার এবং রবিবারে হয়ে থাকে। এবারের কোরবানি ঈদকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে এই বাজারের যে বেচা কেনা সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা খামারি রয়েছে বা ব্যক্তি উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই বাজারে কিন্তু তাদের পশুগুলো নিয়ে আসছেন। এখানে আনার পর কিন্তু দরদাম করে বিক্রি করছেন এবং এখনো পুরোপুরি এই বাজারের কার্যক্রম শুরু না হলেও কিন্তু আমরা দেখছি যে মোটামুটি সব জাতেরই গরু কিন্তু এই বাজারে তোলা হয়েছে। একই সাথে আমরা এখানকার ব্যাপারী সহ যারা বিক্রেতা রয়েছে বা ক্রেতা রয়েছে সকলের সাথে কথা বলেছি। কেউ বলছেন যে বর্তমান এই কোরবানি ঈদকে ঘিরে কিন্তু বাজারের যে পশুর দাম রয়েছে সেটা কিন্তু মূলত কেউ বলছেন বেশি তো কেউ বলছেন কম। গেলবারের থেকে অনেকেই অভিযোগ করছেন যে গেলবারের থেকে খানিকটা 2 থেকে 4 হাজার টাকা বেড়েছে। আবার যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে দাম কিন্তু গতবারের থেকে কিন্তু এবার অনেকেই ক্রেতা অনেকটা কম বলছে। তো দাম নিয়ে এই অবস্থাতে আমরা দেখছি যে মানুষের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই আমরা বলে রাখি যে পঞ্চগড়ে এখন পর্যন্ত আমরা জেনেছি যে 1,30,000 পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে 1,03,000-এর মতো কিন্তু চাহিদা রয়েছে জেলায় এবং বাকি যে সকল পশু রয়েছে সেগুলো কিন্তু জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন এলাকায় যাবে বলে এমনটা আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের পশু হাটের খবর। আমরা এখন যাব নাটোরে, সেখানে আছে সহকর্মী আল মামুন।
নাটোরের যদি পরিস্থিতি বলি তাহলে ঐতিহ্যবাহী যে তেবাড়িয়া হাট, নাটোর একটি 200 বছরের হাট, সেই হাটটাতে কুরবানি উপলক্ষে যে গরু বা মোষ সেটি কিন্তু সরবরাহ শুরু হয়েছে। কিন্তু এখন আমরা যেটি আজকে দেখতে পেয়েছি তেবাড়িয়া হাটে গরুর চেয়ে কিন্তু আমরা মহিষের সরবরাহ পর্যাপ্ত পরিমাণ পেয়েছি। এবং নাটোর জেলায় যদি বলি গরু ও মহিষের জন্য কুরবানির চাহিদা কিন্তু রয়েছে 85,000 এবং প্রায় 2,000 খামারে গরু এবং মহিষ পালন হয়েছে 1,30,000। বাকি গরু এবং মহিষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। তবে এই তেবাড়িয়া হাটে আমরা আজকে যে বিষয়টা দেখছি, কিছু কিছু ঢাকার যে পাইকারি ক্রেতা তারা কিন্তু এসেছে, তারা কিন্তু তাদের সাথে কথা বলেছে, তারা কিন্তু গরু না পেয়ে কিছুটা হতাশ হয়েছে এবং যে রয়েছে যে মহিষের বাজারে তারা দরদাম করছে। এবং এখানে মহিষ কিন্তু আমরা 1,25,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত দামাদামি করতে দেখেছি। তবে বিক্রি সেটি কিন্তু মহিষ বা গরু সেটি এখনো শুরু হয়নি বা এখন পর্যায়ে আগাইতে পারেনি। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে গরুর যে কম পরিমাণ আসলেও সেখানে গরু কিন্তু বিক্রি শুরু হয়েছে। সেখানে 50,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হতে কিন্তু এই তেবাড়িয়া হাটে দেখেছি। এছাড়া ছাগলের হাট যদি বলি সেটিও কিন্তু সরবরাহ বেড়েছে। ছাগলের হাটে কিন্তু আমরা 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ছাগল বিক্রি হতে দেখেছি। এছাড়া ভেড়া যেটি রয়েছে, ভেড়া কিছুটা সরবরাহ হয়েছে তেবাড়িয়া হাটে, সেটা 7,000 থেকে 15,000 টাকার মধ্যে ভেড়া বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় যেটি খামারিরা বলছে, খাদ্যের যে দাম এবং দামের প্রেক্ষিতে কিন্তু যেই দাম বলছে পাইকারি ক্রেতারা সেটি কিন্তু লাভ করতে পারছে না বলে যেটি জানিয়েছে। তারা বলছে যদি খাদ্যের দাম কম থাকলে এবং যদি বাইরে থেকে গবাদি পশু আমদানি না হয় তারা হয়তো লাভ করতে পারবেন। তো এই ছিল নাটোরের তেবাড়িয়া হাট থেকে গরু ও মহিষের সর্বশেষ। নাটোর, পঞ্চগড় এবং মানিকগঞ্জ থেকে কোরবানির পশু হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কোরবানির ঈদকে কেন্দ্র করে শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত করা হয়েছে 35,000-এর বেশি পশু। চাহিদা থাকায় এরই মধ্যে আসতে শুরু করেছেন পাইকাররা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব পশু সম্পূর্ণ নিরাপদ। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। শেরপুরে শ্রীবদ্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে সীমান্ত জুড়ে প্রায় 4,000 পরিবার 35,000-এর বেশি পশু প্রস্তুত করেছেন কোরবানি ঈদে বিক্রির জন্য। তবে চোরাই পথে ভারতীয় গরু দেশে এলে লোকসানের আশঙ্কা তাদের। এই পাহাড়ে এলাকায় গরু বছর পালি কোনো সার বিষ হাবি যাবি ইন্দ্র ছাড়া সকালে পাহাড় দিয়ে যায়, সারাদিন খাওয়ায় আবার সন্ধ্যার সময় নিয়ে যায়। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। ঝিনাইগাতি সীমান্তবর্তী অঞ্চলের এই দেশি গরু সারগুলোর আরো চাহিদা বেশি থাকে। তো আমরাও মনে করি যে এই বছরও মানুষজন এই গরুগুলো কিনে কোরবানির স্বাচ্ছন্দ্য দিতে পারবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 92,000 পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে 63,000 পশুর। সময় সংবাদ, শেরপুর। দেখছেন এই সময়ের বাণিজ্য। চলতি মাসে বৃষ্টি আর জলাবদ্ধতায় মৌলভীবাজারে 82 কোটি টাকা মূল্যের ধান নষ্ট হয়েছে। কৃষি বিভাগ বলছে শিগগিরই তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, ডুবে থাকা ধান গাছে ধরেছে পচন। গত সপ্তাহের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের হাইল, কাইনজার, হাকালুকি সহ সব হাওরের বেশিরভাগ জমি ধান ক্ষতিগ্রস্ত। কৃষকরা বলছেন অনেক ধান নষ্ট হয়ে গেছে। এখন যেসব ধান কাটা হচ্ছে সেগুলো থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। কিছু ধান ভালো থাকলেও রোদের অভাবে শুকাতে না পারায় তাও নষ্ট হয়ে যাচ্ছে। তলিয়ে থাকা জমি থেকে কিছু ফসল রক্ষা করার আশায় এখন ধান কাটছেন তারা। অনেক লাখ লাখ খেতি জমি ফাইনে ডুবে গেছে। ডুবার কারণে মানুষের ধান উঠাইতে পারছে না। 40 মণ ধান গেরা আইছে, তা চাউল হইতো না। কোন তো আর কিতা করবার, সব তলিয়ে গেছে। আর যেগুলা তুলিয়ে আনছিলাম ওগুলা তো আর পাওয়ার আশা নাই, গেরা হয়ে গেছে। আমার রাজ্যের টাকা ঋণ হয়ে গেছে, গেরিয়া গরিব মাইছে, মানুষের আইনা তা খালি খাত করছে।
সরকারি নির্দেশে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করেছে কৃষি বিভাগ। তবে তালিকার বাইরে থেকে যাওয়ার অভিযোগ অনেক কৃষকের। পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি প্রায় 100 কোটি টাকার মতো কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে শীঘ্রই যথাযথ তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা তালিকা ধরে কৃষকদেরকে অবশ্যই সরকারি সহায়তা দেব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমাদের সেই প্রণোদনা কাজ আমরা বাস্তবায়ন করব। মৌলভীবাজারের হাওর এলাকায় এবার বোরো মৌসুমে ৬২,৪০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২,৮১,২৫০ মেট্রিক টন। সময় সংবাদ। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চরাঞ্চলে বেড়েছে ভুট্টার আবাদ। অন্য ফসল বাদ দিয়ে ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে এ অঞ্চলের চাষিরা। এতে জমির উর্বরতা নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে রিপোর্ট। চরাঞ্চলের মাটি, অনুকূল আবহাওয়া, তুলনামূলক কম খরচে বেশি লাভ এবং কৃষি বিভাগের প্রণোদনা সব মিলিয়ে জামালপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ। জেলার মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের ভুট্টা তোলা শুরু করেছেন চাষিরা বলছেন প্রতি বিঘায় খরচ হয় 13 থেকে 14,000 টাকা আর লাভ হয় প্রায় 40,000 টাকা। প্রথমত মনে করেন ভুট্টা দিব হয় লাভ আছে। ধান লাগাবার গেলে ধানের মধ্যে খরচ বেশি, ভুট্টা চাষ করবার গেলে ভুট্টার মধ্যে খরচ কম। ধানের আবাদ কিছু কিছু করি খাওয়ার জন্য, ধান আমরা ভুট্টার আবাদ দিয়ে চাষি বেশি লাগাইতেছি। মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন ভুট্টা চাষ করে আপাত দৃষ্টিতে লাভবান হলেও সুদূর প্রসারী ক্ষতির মুখে পড়বেন তারা। কারণ দীর্ঘ সময় এই ফসল চাষে মাটির উর্বরতা নষ্ট হয়। মাটির গুণগত নষ্ট হয়ে যাবে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, মাটির যে প্রোডাক্টিভিটি এটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা কৃষককে পরামর্শ দেই যে আপনার যে স্বাভাবিক যে জমিটা আছে, যেখানে অন্যান্য ফসল ভালো হয়, সেখানে ভুট্টা না করে আপনার সাধারণত চরের যে জমিগুলো আছে বা যে জমিতে অন্যান্য ফসল ভালো হয় না, সেখানে আপনি ভুট্টা করেন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 27,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা আগের বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি। সময় সংবাদ, জামালপুর। এ সময়ের বাণিজ্য। রাজধানীর আগারগাঁয়ে চলছে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে বিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের যৌথ প্রকল্প রেইজের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। দেখে আমরা একটু কাজ করতে হবে, এটা দেখি আমরা কোথায়, কারণ সরকার তো প্রজেক্ট করতে পারে, ডেলিভার করতে পারে না আনফর্চুনেটলি। সো ডেলিভারি ইজ এ বিগ ইস্যু। আমরা কিন্তু এই ডেলিভারির ব্যাপারে অনেক এনজিওর সাথে ইতিমধ্যে কথা বলেছি যে এইটাকে যদি আমরা ডেলিভার করতে, আমাকে প্রাইভেট সেক্টরকে আনতে হবে, আমাকে এনজিওদের আনতে হবে, তাইলে ওই ডেলিভারিটা আমরা পৌঁছাতে পারবো। সো দিস প্রজেক্ট লাইক এরকম আছে, তাঁতি থেকে কিছু এর মধ্যে সবাই আসে, যে লোকগুলো বানাচ্ছে কিন্তু অনেকে ব্যবসা বন্ধও করে, যে তাঁতি প্রাইভেট আজকাল হস্তশিল্পের যে ওয়ার্ল্ড একটা ডিমান্ড আছে, মার্কেট আছে, বাট এটাকে কিন্তু মার্কেট হবে না যেভাবে চলছে। এটাকে যদি আপনি তাকে স্কিল ডেভেলপমেন্টে যদি সাপোর্ট না, তা কিন্তু ডিজাইনিং সাপোর্ট না, একটা ডিজাইনের উপর একটা প্রোডাক্টের দাম 3 গুণ হয়ে যেতে পারে। যে আমি বরিশালে গিয়েছি, আমরা শীতল পাটি যেখানে বানাই, তো শীতল পাটি পুরো এলাকায় বানায়, কিন্তু ওই শীতল পাটি সেই শীতল পাটি রয়ে গেছে, ওই 800-900 টাকা বিক্রি করছে, তার কোনো মতে তারা চলছে, কিন্তু অনেকে আরও চলেও যাচ্ছে এই ট্রেড থেকে। তো আমরা যদি বলছি একটা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চাই। আমরা বলছি শীতল পাটি, পুরো গ্রাম শীতল পাটি বানাবে, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব, ডিজাইনিং সাপোর্ট দেব, ব্র্যান্ডিং দেব, অনলাইন রিয়েল টাইম সেল করার একটা সুযোগ সৃষ্টি করে দেবো। সো এগেইন বিএসএফ যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি, এবং এটা অনেক দেশে সফলভাবে, আমি নিজের চোখে দেখেছি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, প্রত্যেকে যার যার বাড়িতে কাজ করছে, কোনো ফ্যাক্টরি নেই। রেইজের দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অর্থমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন এ সময়ের বাণিজ্য। সঙ্গে একটি বড় ধরনের চুক্তি চূড়ান্ত হতে চলেছে। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি মে মাসের শেষ দিকে তার আসন্ন চীন সফরেই এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমি এখন এই বিষয়ে কথা বলবো না, তবে নীতিগতভাবে আমরা গ্যাস এবং তেল খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্তের খুব কাছাকাছি রয়েছি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি সময়ের আগে আগ বাড়িয়ে কিছু বলবো না। আমার কাছে যেমনটা মনে হচ্ছে এবং আমার সহকর্মীরা আমাকে যে রিপোর্ট দিয়েছেন তাতে প্রায় সব প্রধান বিষয়েই ঐক্যমত্য তৈরি হয়েছে। যদি এটি চূড়ান্ত করা সম্ভব হয় এবং চীন সফরকালে এর শেষ তুলির আঁচড়টুকু দেয়া যায়, তাহলে আমি অত্যন্ত খুশি হব। হরমুজ প্রণালীতে উত্তেজনায় বড় ধরনের বাধার মুখে পড়েছে ইরাকের তেল রফতানি। উপসাগরীয় রুটে অনিশ্চয়তা বাড়ায় এবার সিরিয়ার বন্দর ব্যবহার করে বিকল্প পথে তেল পাঠানো শুরু করেছে বাগদাদ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার সরাসরি রফতানিতে অঞ্চল জুড়ে জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ায়। দেশটির রফতানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারিতে যেখানে প্রায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করেছিল ইরাক, মার্চে তা নেমে আসে মাত্র 1,86,00,000 ব্যারেলে। এই ধাক্কা সামাল দিতে বিকল্প রুটে তেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরাক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেটের আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরার লক্ষ্য বাস্তবায়নে দক্ষতা দেখাতে না পারলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলায় বসতে শুরু করেছে পশুর হাট। শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত 35,000-এর বেশি গরু। চাহিদা থাকায় আসতে শুরু করেছেন পাইকাররা। এবং বৃষ্টি জলাবদ্ধতায় মৌলভীবাজারে 82 কোটি টাকা মূল্যের ধান নষ্ট। লোকসানে দিশেহারা কৃষক। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।